আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। অভ্যুত্থানের আগে গুপ্ত থাকা ব্যক্তিরাই নতুন জালেম রূপে আবির্ভূত বলে তারেক রহমানের মন্তব্য। দেশ রক্ষায় বিএনপিকে জয়ী করার আহ্বান। জামায়াত বিপদে দেশ ছেড়ে যায়নি বললেন ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি। নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামায়াতে ইসলামের ইশতেহার ঘোষণা। পাহাড়ে অশান্তি দূর করার অঙ্গীকার। এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদকে ভূষিত। ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান পরিবেশ সংরক্ষণে সার্বিক সচেতনতার তাগিদ। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। বরিশালে নির্বাচনী জনসভায় বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অভ্যুত্থানের আগে যারা গুপ্ত ছিল তারাই এখন নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। তার মতে এই জালেমদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে বিএনপিকে বিজয় করার কোনো বিকল্প নেই। পরে ফরিদপুরে জনসভায় পদ্মা ব্যারাজ নির্মাণের প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। মোহসিন হোসেনের ভিডিও চিত্রে মির্জা ইমতিয়াজের রিপোর্ট। জীবনানন্দের আবার আসিব ফিরে কবিতার মতো কীর্তন খোলার তীরে ২০ বছর পর বরিশালে আসলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের আগমন উপলক্ষে বিভাগটির বিভিন্ন জেলা থেকে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে জড়ো হতে থাকেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। জনসমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। সমাবেশে অংশ নিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ৫ই আগস্টের আগে যারা গুপ্ত ছিল তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর জন্য নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। আপনারা চিনেন কারা তারা গুপ্ত? বাংলাদেশের রাজনীতিতে কারা সেই গুপ্ত চেনেন আপনারা? বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। সতর্ক করেন, এই জালেমরা যদি কোনোভাবে রাষ্ট্র ক্ষমতায় আসে বিপন্ন হবে নারী অধিকার। এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই। তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। জাল ব্যালট পেপার শুনলাম, খবরে দেখলাম ছাপাচ্ছেন। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে? সমাবেশ থেকে আশ্বাস দেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিগত 16 বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বরিশালবাসীকে মুক্ত করবে বিএনপি। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণ, এবং জনগণের ভাগ্য যদি পরিবর্তন করতে পারি, আমরা জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারে, তাহলেই এই দেশকে সামনের দিকে নিয়ে যেতে হবে। পরে বরিশাল বিভাগের 6 জেলার 21টি আসনের প্রার্থীদের জনগণের সাথে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। বরিশাল বিভাগ প্রতিষ্ঠা থেকে শুরু করে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ, বিমানবন্দর ও বিশ্ববিদ্যালয় স্থাপন সহ এই অঞ্চলের
নানা অবকাঠামোগত উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়। তারই ধারাবাহিকতায় বরিশালে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ কমানোর জন্য সফল হতে ধানের শীষে ভোট চেয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপরে ফরিদপুর বিএনপির নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে ফরিদপুরে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে, চাষাবাসের কষ্ট না থাকে। ফরিদপুরে সিটি কর্পোরেশন করা সহ বিভাগ করার কথাও জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচনী প্রচারে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর সফরে যাবেন আজ। ওসব জেলায় জনসভা করবেন তিনি। বুধবার কুড়িগ্রাম, লালমনিরহাট ও টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় তিনি বলেছেন, ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, জামায়াত বসন্তের কোকিলের মতো বিপদের সময় দেশ ছেড়ে চলে যায়নি, সুখে দুঃখে মানুষের পাশে ছিল। ভবিষ্যতেও তার দল দেশের মাটি কামড়ে পড়ে থাকবে বলেছেন জামায়াত আমির। সোহেল রানার ভিডিও চিত্রে আক্তার হোসেনের রিপোর্ট। দাঁড়িপাল্লার পক্ষে ধারাবাহিক সফরে কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীতে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দিনের প্রথম জনসভায় কুড়িগ্রাম নিয়ে দলের উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, গত 54 বছর নদী শাসনের নামে শুধু দুর্নীতি আর লুটপাট হয়েছে। আমাদের নদীগুলাকে হত্যা করে কঙ্কাল বানানো হয়েছে, মরুভূমি বানানো হয়েছে। সবগুলো চোর। 54 বছরের নদী শাসনে নদী ভাঙ্গন রোধের যতগুলো বাজেট হয়েছে সব তাদের পেটে হজম করে নিয়েছে। নদী সংস্কারের কাজ করে নাই। এই চোররা টাকা চুরি করে বিদেশে পাচার করেছে 28 লক্ষ কোটি টাকা। আমরা ঘোষণা দিয়েছি উত্তরবঙ্গকে ইনশাল্লাহ আমরা কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলব। আমরা বিপদেও আছি, আমরা সুখের সময়ে আছি। আমরা বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না, আমরা মাটি কামড়ে পড়ে থাকি, মাটি কামড়ে পড়ে থাকবো ইনশাআল্লাহ। ক্ষমতায় গেলেই তিস্তার প্রাণ ফিরিয়ে দেওয়া হবে বলেন জামায়াত আমির। উন্নয়নের ক্ষেত্রে কোনো আঞ্চলিক বৈষম্য করবে না জামায়াত। তিস্তা তো এই অঞ্চলের মানুষের নিয়ামত এবং অহংকার হওয়ার কথা ছিল। এখন তিস্তার নাম এক সাগর দুঃখ। আমরা কথা দিচ্ছি এই তিস্তাকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এটি তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। যে কোনো মূল্যের বিনিময়ে ইনশাআল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে। আগামী 12 ফেব্রুয়ারি জনগণের রায়ে নির্বাচিত হলে সবাই মিলে দেশ গড়ার কথা বলেন জামায়াত আমির। দেশে বঞ্চিত জনপদের তালিকায় সবার আগে উঠে আসে তিস্তা অধ্যুষিত কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নাম। জামায়াতের জনসভায় আসা এসব লোকজন বলছে, দল কিংবা প্রতীক দেখে নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তা পাড়ার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারবে এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। জামায়াত আমিরের দেওয়া এইসব প্রতিশ্রুতি এখন কতটা প্রভাবিত করতে পারে তাদের, সেটি এখন দেখার বিষয়। তিস্তা ব্যারেজ থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশি গড়ার প্রত্যয় নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, আগামী 5 বছর গুরুত্ব দেওয়া হবে 26টি বিষয়ে। ইশতেহারে বেকারত্ব দূর করা, স্বশাসন প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক মানবাধিকার অঙ্গীকার তুলে ধরা হয়েছে। ইশতেহার ঘোষণা করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দেড় যুগ পর 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদের 13তম নির্বাচন নিয়ে টান টান উত্তেজনা সবখানে। হাটবাজার, স্কুল, কলেজ, অফিস, আদালত, খেলার মাঠ, ফসলের ক্ষেত, বসার ঘর, শোবার ঘর, চায়ের দোকানে একটাই আলোচনা, ভোট এবং গণভোট। এই উত্তাপ সম্প্রচার মাধ্যমগুলোতেও। কে কার আগে নির্বাচনের সব খবর দর্শকের কাছে পৌঁছে দেবে তা নিয়ে রণকৌশল সাজাচ্ছেন টেলিভিশন চ্যানেলগুলোর নির্বাহীরা।
এআই ব্যবহার করে গুজব ছড়ানো, সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই বাছাই না করে টেলিভিশনের সংবাদের আদলে খবর প্রচার আর ভোটের আগে পরে সহিংসতার সংখ্যাকে মূল চ্যালেঞ্জ ভাবছেন তারা। রিজভি নওয়াজের রিপোর্ট। বেসরকারি টেলিভিশন জনপ্রিয় হওয়ার পর 2001 সালের 1 অক্টোবর জাতীয় সংসদের 8ম নির্বাচন। ঘটনাক্রমে সেদিনই চ্যানেল আই সংবাদেরও পথচলা শুরু। হেলিকপ্টার ভাড়া করে সবার আগে সারা দেশ থেকে নির্বাচনের খবর প্রচার করে তাক লাগিয়ে দেয় চ্যানেল আই। দ্রুতগতির ইন্টারনেট, স্মার্টফোন, লাইভ ডিভাইসের এই সময়ে নতুন নতুন পরিকল্পনা করছে চ্যানেল আই সহ টিভি স্টেশনগুলো। প্রত্যেকটা এলাকা একদম কাভারেজের আওতায় আনার পরিকল্পনা নিয়েছি, যেখান থেকে আমাদের করেসপন্ডেন্টরা লাইভ করতে পারবেন। ভোট সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে ওইটা এক ধরনের বার্তা দিবে ভোটারদের মাঝে, ক্যান্ডিডেটদের মাঝে, যে কোনো কিছু করে পার পাওয়া যাবে না। ফ্যাক্ট চেকিং আমাদের পরিকল্পনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ। কারচুপি বলেন বা জাল ভোট বলেন ইত্যাদি ক্ষেত্রে আমাদের সহকর্মীরা যারা মাঠে থাকবেন তারা নিশ্চয়ই মিডিয়া কর্মী হিসাবে তাদের নজর রাখবেন সার্বক্ষণিক। নির্বাচনী প্রচারণা, ভোট গ্রহণ, ভোট গণনা কিংবা ফলাফল ঘোষণা যে কোনো সংবাদ করার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন তারা। যে কোনো ধরনের উস্কানির মুখে রাজনৈতিক দলগুলো, তাদের নেতাকর্মীরা, প্রার্থীরা, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের যে পেশাগত দায়িত্ব পালন সেক্ষেত্রে যাতে তারা সহযোগিতা করেন। সোশ্যাল মিডিয়া আগে দিয়ে দিচ্ছে, ফুটেজ ছেড়ে দিচ্ছে, লোকালি একজন মানুষ তার ফেসবুক পেজে দিয়ে দিচ্ছে, ফলে টেলিভিশনগুলো সেই প্রতিযোগিতার বাইরে না। কিন্তু হয়তো ভিউয়ারের দিক থেকে, অডিয়েন্সের দিক থেকে কখনো কখনো পিছিয়ে পড়ে মেইন স্ট্রিম, কিন্তু মেইন স্ট্রিমের দায়বদ্ধতার জায়গাটা কিন্তু আমাদের কাছে সর্বোচ্চ। আমরা এটা কিন্তু স্যাক্রিফাইস করতে পারবো না। মিনিমাম 48 ঘন্টা কাজ করার প্রস্তুতি নিয়ে প্রত্যেক রিপোর্টার, ক্যামেরাম্যানকে ভোটের উৎসবে নামতে হবে। সারা দেশের মতো গণমাধ্যমেরও চাওয়া বাকযুদ্ধ, ভোটযুদ্ধ শেষে গণতন্ত্রের পথে মসৃণ উত্তরণ। সর্বাধুনিক প্রযুক্তি আর স্মার্ট প্রেজেন্টেশনে ভোটের দিন সকাল 7টা থেকে 72 ঘন্টার বিরামহীন নির্বাচনী কাভারেজ থাকবে চ্যানেল আইয়ের পর্দায়। আর চ্যানেল আই অনলাইন, চ্যানেল আইয়ের সব ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি প্রতি মুহূর্তে নির্বাচনের আপডেট জানাবে আই স্ক্রিন। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় 6 জনকে গুলি করে হত্যা, তাদের লাশ পোড়ানোর ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায় ঘোষণা করবেন। সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সহ 16 জন এই মামলার আসামি। আসামিদের মধ্যে 8 জন গ্রেপ্তার আছেন। গ্রেপ্তার থাকা আসামিরা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, সাভারে সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক এসআই আব্দুল মালেক, আরাফাত উদ্দিন, কামরুল হাসান, শেখ আফজালুল হক ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার। বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখায় এবছর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2025-এ ভূষিত হয়েছেন সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান। অনুষ্ঠানে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে গবেষণার পাশাপাশি গণমাধ্যমে আরও জোরালো ভূমিকার কথা উঠে আসে। পাশাপাশি পরিবেশ প্রতিবেশ সংরক্ষণে সার্বিক সচেতনতার তাগিদ দেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মোশাহিদুর রনির রিপোর্টে। সময়ের আবর্তে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন 17 বছরে পদার্পণ করলেও তার আগ থেকেই দেশের প্রাণ প্রকৃতি তথা বাস্তুতন্ত্র রক্ষা ও আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। শুধু তাই নয়, নিরাপদ ধরিত্রী রক্ষার অভিযাত্রীদের পদক প্রদানের মাধ্যমে স্বীকৃতি যেমন জানানো হচ্ছে, তেমনি সমাজে ইতিবাচকতার বার্তা ছড়িয়ে দিচ্ছে প্রকৃতিবন্ধুর সেবামূলক সংস্থা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় চ্যানেল আইয়ের চেতনা চত্বরে জমকালো আয়োজনে প্রদান করা হলো 14তম প্রকৃতি সংরক্ষণ পদক। এবছর দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে দীর্ঘদিন নিরলস কাজ করে যাওয়া সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান
ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রোনা খান পেলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2025। I have taken it on behalf of the people যাদেরকে আমরা সার্ভ করি এবং আমার সাথে এত বছর থেকে যারা আমার সাথে আছে এবং টুগেদার আমরা একসাথে মিলে এই কাজটা করছি। I'm only taking it on behalf of them. সে সময় পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আই এর ভূমিকার প্রশংসা করেন সুধীজনরা। পাশাপাশি বিপন্ন পরিবেশ সংরক্ষণে সীমাবদ্ধতা কাটিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিশিষ্টজনরা। মশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতি সংরক্ষণ পদক 2025 নিয়ে 2 পর্বের বিশেষ আয়োজনের শেষ পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। গণমাধ্যমের অনুপ্রেরণায় ছাদ কৃষিতে যুক্ত হচ্ছেন দেশের অনেক তরুণ তরুণী। বন্দরনগরী নারায়ণগঞ্জের কাউসার আহমেদও তেমন একজন তরুণ ছাদ কৃষির উদ্যোক্তা, যিনি শহরের মাঝে সুউচ্চ ভবনের উপরে গড়েছেন ছাদ কৃষি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। নারায়ণগঞ্জের সস্তাপুর এলাকায় এই 10তলা ভবনের উপরে ছাদ কৃষি গড়ে তুলেছেন তরুণ ব্যবসায়ী কাউসার আহমেদ। প্রায় 2200 বর্গফুট জায়গা জুড়ে বিভিন্ন জাতের সবজি, ফল আর শৌখিন উদ্ভিদ রোপণ করে তিনি যাচাই বাছাই করছেন ছাদ কৃষির সম্ভাবনা আর উপযোগিতা নিয়ে। বাড়ি বানানোর সময় কি আপনি এই যে স্ট্রাকচার, জি, এগুলো কি তখনই করছেন? তখনই করছি। ওই সময় আমি আপনার মানে প্রোগ্রাম দেখতাম যে আমার একটা স্বপ্ন ছিল যে ছাদের মধ্যে যে বাগান করার জন্য। পেয়ারা গাছ আছে, প্রচুর পরিমাণ পেয়ারা ধরতো। তারপর আঙ্গুর ফল লাগাইছি, যদিও আঙ্গুলো টক ছিল। তারপর লাউ গাছ ছিল, এখানে কলা গাছ ছিল, একটা কলার ছড়া ছিল। ফল কম আসলেও এটার তৃপ্তি আলাদা। এই আয়োজনে চোখে পড়ে একাধিক সৌদি খেজুরের গাছ। খেজুর গাছ আমি সৌদি আরব গিয়েছিলাম, ওখান থেকে আমি চারা নিয়ে আসছিলাম। বলেন কি? জি, সৌদি আরব থেকে চারা নিয়ে আসছেন? জি স্যার। এখানে বাবার সঙ্গে নিয়মিত যুক্ত হন কন্যা মাহি। আমাদের উচিত আমরা যেখানে বসতি করছি সেখানে ছাদে তারপরে বারান্দায় বেশি বেশি করে গাছ লাগানো, এতে বসতিও হলো, গ্লোবাল ওয়ার্মিংটাও আসলো। আজকে শুধু জমিতে কিংবা মাঠে নয়, সৌদি খেজুর উঠে এসেছে ছাদে পর্যন্ত। কাউসার আহমেদ মধ্যপ্রাচ্য থেকে সংগ্রহ করা 2টি সৌদি খেজুরের চারা লাগিয়ে প্রমাণ করতে চাচ্ছেন ছাদেও এই খেজুর উৎপাদন হবে। আজকে ছাদ কৃষি শুধু স্বপ্ন নয়, অনেক তরুণের বাস্তবতার সাথে এটি সাক্ষ্য দিচ্ছে। নারায়ণগঞ্জের সস্তাপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খানিকক্ষণ বিরতি। সংবাদে আরও একবার আমন্ত্রণ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 6, হাতিয়ায় ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। নানান সমীকরণ ও নানামুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস দেখা দিয়েছে। গত কয়েকদিনে সংঘর্ষের ঘটনাও ঘটেছে হাতিয়ায়। আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। নোয়াখালী 6 আসন হাতিয়ায় এবারের নির্বাচনে মোট 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছেন বিএনপি, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীরা। গত কয়েক দশকে জাতীয় নির্বাচনে ব্যক্তিগত অনুসারীদের ভোটে বারবার সংসদ সদস্য নির্বাচিত হলেও এবারের নির্বাচনে দেখা দিয়েছে ভিন্ন চিত্র। জোট মার্কা ও ব্যক্তি অনুসারীর নানা সমীকরণে এখনও স্পষ্ট না কে এগিয়ে আছে। সুন্দর এবং সুশৃঙ্খল যাতে ভোটটা হয়, কেন্দ্রে যাতে হুমকি দামকি না হয়, কোনো সন্ত্রাসীদের কোনো আলামত না থাকে, এটাই চাচ্ছি আমরা। আমাদের সুখে দুঃখে থাকবে, তার সাথে আমরা একসাথে বসে থাকাইতে পারবো, কথা বলতে পারবো, এমন একজন যোগ্য প্রার্থীকে আমরা এমপি দেখতে হিসেবে চাই। যে আমাদেরকে ভালো করবে আমরা তাদের ভোট দেব। 11টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নোয়াখালী 6 আসনে মোট ভোটার সংখ্যা 3,39,186 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,78,310 জন এবং নারী ভোটার 1,69,884 জন। সবাই যেন শান্তি করে থাকতে আরে দুগাবাদ খাইতে আরে আল্লাহ দিলে, আর গরিব দুঃখী দিয়ে দায়া করবে নারী চাইবে নারী, এটাই তো। বা নদী ভাঙ্গার পরিবর্তন, রাস্তাঘাটের পরিবর্তন
অনেক জায়গা দিয়ে আমার খালসাপ নাই, আমরা শ্বাস করি জ্বালা রাখতে পারি না। জাতীয় সংকট নিরসনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই, এমনটাই মনে করছেন ভোটাররা। সাদিয়া ওমর, চ্যানেল আই। বড় ধরনের ছাঁটাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে প্রভাবশালী মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট। 4 ফেব্রুয়ারি সকালে প্রতিষ্ঠানটি মোট কর্মীর প্রায় 1/3কে ছাঁটাই করেছে, যা ইতিমধ্যে চাপে থাকা পত্রিকাটির সংবাদকক্ষে গভীর সংকটে ঠেলে দিয়েছে। ছাঁটাই নিয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি পত্রিকাটির মালিক ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। পত্রিকাটির সাবেক ফ্যাক্ট চেকার গেন কেসলার এক কলামে মন্তব্য করেন, বেজোস ওয়াশিংটন পোস্টকে বাঁচাতে চাইছেন না, তিনি আসলে ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে নিজেকে বাঁচাতে চাইছেন। ছাঁটাই নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। দেশের নার্সারি শিল্পের অন্যতম সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে যশোরের মনিরামপুর উপজেলার কুয়াদা বাজার। এসব গ্রামের প্রায় 80% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নার্সারি ব্যবসার সঙ্গে যুক্ত। প্রতি বছর এখানে থেকে প্রায় 30 কোটি টাকার রেনু ও কলম চারা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। এবারে প্রকৃতি সংবাদ। বিশ্বের অনন্য প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন বাংলাদেশের ফুসফুস হিসেবে পরিচিত। তবে সম্প্রতি এই ম্যানগ্রোভ বন পড়েছে নানান সংকটে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুন্দরবন সহ পরিবেশ রক্ষায় নির্বাচনী মাঠে উঠে এসেছে নানান প্রতিশ্রুতি। তবে অঙ্গীকার পূরণে কঠোর নজরদারি ও স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অভ্যুত্থানের আগে গুপ্ত থাকা ব্যক্তিরাই নতুন জালেম রূপে আবির্ভূত বলে তারেক রহমানের মন্তব্য। দেশ রক্ষায় বিএনপিকে জয়ী করার আহ্বান। জামায়াত বিপদে দেশ ছেড়ে যায়নি বললেন ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি। নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় জামায়াতে ইসলামের ইশতেহার ঘোষণা। পাহাড়ে অশান্তি দূর করার অঙ্গীকার। এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদকে ভূষিত ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান। পরিবেশ সংরক্ষণে সার্বিক সচেতনতার তাগিদ।